মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি অ্যাপার্টমেন্ট। কয়েকদিন ধরে দরজাটি বন্ধ, ভেতরে থাকা মানুষটির কোনো খোঁজ নেই। কলিং বেল বাজিয়েও সাড়া পাওয়া যাচ্ছে না। ফোনে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ। প্রতিবেশীদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীরা পুলিশকে খবর দেন। দরজা ভেঙে ভেতরে ঢোকার পর যে দৃশ্য সামনে আসে তা যেন কোনো অপরাধ ভিত্তিক চলচ্চিত্রের শেষ দৃশ্য। ঘরের ভেতরে পড়ে আছে একটি অর্ধগলিত মরদেহ। কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে তার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করতে গিয়ে সামনে আসে এক বিস্ময়কর গল্প। পরিচয়পত্রে তার নাম লেখা ছিল তারেক রানা, ভারতীয় নাগরিক, কিন্তু প্রকৃত পরিচয় ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি ছিলেন তানভীর ইসলাম জয়, ঢাকার এক সময়ের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন, যার নাম একসময় রাজধানীর ব্যবসায়ী মহলে আতঙ্কের প্রতীক ছিল। 2024 সালের 15 এপ্রিল নিঃশব্দে শেষ হয়ে যায় এমন এক জীবনের গল্প, যার প্রতিটি অধ্যায় ছিল নাটকীয় মোড়, ছদ্মবেশ এবং বিতর্কে ভরা। 1967 সালে ঢাকার একটি অভিজাত পরিবারে জন্ম নেওয়া জয়ের শৈশব ও কৈশোরে এমন কোনো ইঙ্গিত ছিল না যে তিনি একদিন দেশের অন্যতম আলোচিত অপরাধী হিসাবে পরিচিত হবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি জড়িয়ে পড়েন ঢাকার অপরাধ জগতের সঙ্গে। 2000 এর দশকের মাঝামাঝি সময়ে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে 7 স্টার নামের যে গ্যাং ভয়ঙ্কর শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল, জয় ছিলেন সেই চক্রের অন্যতম প্রভাবশালী সদস্য। খুব অল্প সময়ের মধ্যেই তিনি এমন এক অবস্থানে পৌঁছে যান যেখানে তার নির্দেশে ছিল আইন। সেই সময় ঢাকার ব্যবসায়ীদের কাছে 7 স্টার ছিল আতঙ্কের আরেক নাম। কে কত টাকা চাঁদা দেবে, কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কত অর্থ আদায় করবে, এসব সিদ্ধান্ত নেওয়া হতো এই গ্যাংয়ের মাধ্যমে। কেউ নির্দেশ অমান্য করলে তার জন্য অপেক্ষা করত ভয়াবহ পরিণতি। হামলা, গুলিবর্ষণ, অপহরণ কিংবা খুন সবই ছিল তাদের কর্মকাণ্ডের অংশ। জয়ের নাম তখন নিয়মিতভাবে উঠে আসতে থাকে বিভিন্ন অপরাধমূলক ঘটনার তদন্তে। 2005 সালে বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে। পরের বছর দেশের 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় স্থান পায় তার নাম। তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সব প্রচেষ্টা সত্ত্বেও তিনি অধরাই থেকে যান। 2006 সালের 14 মে রাজধানীর পরিবাগে একটি আলোচিত হামলার ঘটনায় জয়ের নাম সামনে আসে। অভিযোগ ছিল একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিকের কাছে বিপুল অঙ্কের চাঁদা দাবি করেছিলেন তিনি। টাকা না পাওয়ায় তার সহযোগীরা অফিসে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করে। ওই ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হন। ঘটনাটি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করলেও জয়কে গ্রেফতার করা সম্ভব হয়নি। একই বছরের সেপ্টেম্বরে আরও একটি আলোচিত হত্যাকাণ্ডে তার নাম উঠে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আফতাব আহমেদকে ফুলা রোডের বাসায় গুলি করে হত্যা করা হয়। তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে অভিযোগ ওঠে, চুক্তিভিত্তিক সেই হত্যাকাণ্ডের নেপথ্যেও ছিল জয়ের নেটওয়ার্ক। যদিও এসব অভিযোগের অনেকগুলো বিচারিক নিষ্পত্তি হয়নি, তবুও তার নাম অপরাধ জগতের অন্যতম ভয়ঙ্কর চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। অবশেষে 2007 সালে ভারতের কলকাতায় তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ সিআইডি, কিন্তু সেখানেও তিনি নিজের প্রকৃত পরিচয়ে ছিলেন না। তারেক রানা নামে ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করেছিলেন তিনি। জাল নথির মাধ্যমে ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেছিলেন। শুধু তাই নয়, কলকাতায় ব্যবসাও গড়ে তুলেছিলেন। শহরের অভিজাত মহলে তার পরিচয় ছিল একজন সফল পোশাক ব্যবসায়ী হিসাবে, যে ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানের মালিক হিসাবেও পরিচিতি পেয়েছিলেন। বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তিনি জামিনে মুক্তি পান। এরপর রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যান। স্থানীয় মহলেও প্রশ্ন ওঠে, একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও কিভাবে তিনি জামিন পেলেন এবং কিভাবে দেশ ত্যাগ করতে সক্ষম হলেন। পরবর্তী অধ্যায় আরও বিস্ময়কর। ভারতীয় পরিচয় ব্যবহার করেই তিনি কানাডায় পাড়ি জমান। সেখানে গিয়ে যেন সম্পূর্ণ নতুন জীবন শুরু করেন। টরেন্টোর উপকণ্ঠ আয়াক্স শহরে আবাসন খাতে ব্যবসা শুরু করেন। SJ71 নামে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং দ্রুত স্থানীয় ব্যবসায়ী সমাজে পরিচিত মুখ হয়ে ওঠেন। তার ব্যক্তিত্ব, ভাষা জ্ঞান এবং যোগাযোগ দক্ষতা তাকে দ্রুত প্রভাবশালী মহলে প্রবেশের সুযোগ করে দেয়। ইংরেজি, হিন্দি এবং স্প্যানিশ ভাষায় সাবলীল জয় স্থানীয় রাজনীতিবিদ,
ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অর্থ সহায়তা দেন, রাজনৈতিক তহবিলেও অনুদান প্রদান করেন। 2018 সালে স্থানীয় একটি সংবাদ মাধ্যমে তাকে সফল উদ্যোক্তা হিসেবে তুলে ধরা হয়। সেখানে তাকে এমন একজন বিনিয়োগকারী হিসাবে বর্ণনা করা হয়েছিল যিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছেন। কিন্তু অতীতের ছায়া তাকে শেষ পর্যন্ত তাড়া করে ফেলে। 2022 সালের দিকে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা কানাডা সরকারের কাছে তার প্রকৃত পরিচয় এবং অতীতের অপরাধ সংক্রান্ত তথ্য পাঠায়। এরপর কানাডার অভিবাসন কর্তৃপক্ষ তার বিষয়ে অনুসন্ধান শুরু করে। একাধিক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর তিনি বুঝতে পারেন কানাডায় অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। ফলে বিপুল সম্পদ এবং প্রতিষ্ঠিত ব্যবসা ফেলে আবারও পালানোর পথ বেছে নেন তিনি। শুরু হয় এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ানোর জীবন। কখনো থাইল্যান্ড, কখনো অস্ট্রেলিয়া, কখনো মালয়েশিয়া, নানা দেশে অবস্থান করতে থাকেন। একই সময় বাংলাদেশের রাজনীতিতেও সক্রিয় হওয়ার চেষ্টা করেন। দেশে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুনভাবে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করেছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। কিন্তু তখন আর তিনি আগের সেই প্রভাবশালী ব্যক্তি নন। ব্যবসায়িক ক্ষতি, রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থ ব্যয় এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা তাকে দুর্বল করে তুলেছিল। কিডনির জটিলতায় নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। চিকিৎসার বিপুল ব্যয়ও তার উপর চাপ তৈরি করছিল। জীবনের শেষ সময় তিনি অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। একসময় যিনি অসংখ্য অনুসারী, সহযোগী ও প্রভাবশালী পরিচিত জনদের ঘিরে জীবন কাটিয়েছেন, শেষ অধ্যায়ে তার পাশে তেমন কাউকে দেখা যায়নি। মৃত্যুর মাত্র 2 মাস আগে কুয়ালালামপুরে এক আলাপচারিতায় তিনি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার স্বপ্নের কথা বলেছিলেন। বিশ্বাস করতেন রাজনৈতিক বাস্তবতা বদলালে আবার বাংলাদেশে ফিরতে পারবেন, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হয়নি। 2024 সালের এপ্রিলে সেই দিনে কুয়ালালামপুরে একটি নীরব অ্যাপার্টমেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময়ও নিজের প্রকৃত পরিচয়ে ছিলেন না। ভারতীয় নাগরিক তারেক রানা হিসাবেই বসবাস করছিলেন। ফলে মরদেহ গ্রহণ এবং আনুষ্ঠানিক পরিচয় নিশ্চিত করতেও জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত মালয়েশিয়ার মাটিতেই তাকে দাফন করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর ডন, কলকাতার ব্যবসায়ী, কানাডার উদ্যোক্তা এবং রাজনীতিতে ফেরার স্বপ্ন দেখা এক পলাতক চরিত্র। তানভীর ইসলাম জয়ের জীবন ছিল একের পর এক পরিচয় বদলের গল্প। ক্ষমতা, অর্থ, প্রভাব এবং পলাতক জীবনের দীর্ঘ পথ পেরিয়ে তার পরিণতি হয়েছিল এমন এক নিঃসঙ্গ মৃত্যুতে, যেখানে শেষ বিদায়ের সময়ও তিনি নিজের আসল নামটি ব্যবহার করতে পারেননি। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।